দেখো গত ক্লাসে আমরা বাড়ি কাজ হিসাবে দিয়েছিলাম আর্থিক অবস্থা বিবরণী, হচ্ছে 3 নাম্বার কোশ্চেন, তাই তো? সৃজনশীল 3 নাম্বার কোশ্চেন ছিল না আমাদের বাড়ি কাজটা, আর্থিক অবস্থা বিবরণী। তোমরা একটু খাতা কলম সামনে রাখো, একটু যদি না করে থাকো তারপরে করে নাও, ছকটা টানো। রোল 14, রোল 14 কথা শুনতে পাচ্ছ পায়েল? আচ্ছা মহিমা, রোল 11 বলো তো মহিমা, কথা শোনা যাচ্ছে? মহিমা আমার কথা শুনতে পাচ্ছ? নুরজাহান কথা শোনা যাচ্ছে? আচ্ছা প্রশ্নে একটু দেখো, 4 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, দুঃখে 3 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। দেখো 3 নম্বর কোশ্চেন আমাদের ইজারা সম্পত্তি কত বছরের আছে দেখো তো। 3 নম্বর কোশ্চেন সৃজনশীল। 1,20,000। কত বছরের জন্য এটা আছে? 7 বছরের জন্য। 8 বছরের জন্য আছে। তাহলে 8 বছরের জন্য দেখো, তাহলে ইজারা সম্পত্তি অবলোকন কি করতে হবে আমাদের? 1,20,000 8 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করলে আমরা অবলোকন কত পাবো? 15,000 টাকা। তাহলে ইজারা সম্পত্তি দেখো 1,20,000 টাকা আছে, মাইনাস কি ইজারা সম্পত্তি অবলোকন 15,000, তাহলে কত হচ্ছে? 1,05,000। এটা হচ্ছে আমাদের মোট স্থায়ী সম্পদ। মিস ইজারা সম্পত্তি মানে কি? ইজারা সম্পত্তি হচ্ছে ওই যে লিজ, ইংরেজি শব্দ শুনেছো লিজ? লিজ শব্দটা শুনেছো? জি মিস। হ্যাঁ, ওই লিজ ইংরেজিতে বলা হয়, বাংলায় হচ্ছে ইজারা। কোনো সম্পদ 8 বছর 10 বছর 12 বছর 20 বছরের জন্য ইজারা মানে লিজ নেওয়া হয়, এটা তোমার ব্যবসার জন্য স্থায়ী সম্পদ। আমরা স্থায়ী সম্পদ বলতে কি জেনেছি? স্থায়ী সম্পদ হলো 1 বছরের অধিক সময়ের জন্য যে ব্যয়টা হবে এবং এটা অনেক বছর ভোগ করতে পারবো, সেটাই হচ্ছে স্থায়ী সম্পদ। এই জন্য ইজারা সম্পত্তি হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। বুঝতে পেরেছ? জি মিস। আমাদের অঙ্কে আর কিছু নেই স্থায়ী সম্পদ। সাধারণত স্থায়ী সম্পদ কি হয় গত ক্লাসে কিন্তু তোমাদের বলা হয়েছে, তাই না? গত ক্লাসে বলা হয়েছে না স্থায়ী সম্পদ কি কি? জি মিস। আসবাবপত্র, দালান কোঠা, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। আমাদের অঙ্কে শুধু ইজারা সম্পত্তি আছে, এই জন্য ইজারা সম্পত্তি এখন মোট স্থায়ী সম্পদ হচ্ছে আমাদের 1,05,000 টাকা। তারপর লক্ষ্য করো চলতি সম্পদ। দেখো প্রশ্নে দেনাদার দেওয়া আছে, দেনাদার দেওয়া আছে 73,000 টাকা রেওয়া মিলে, পেয়েছো? জি মিস। 73,000 টাকা রেওয়া মিলে। জি মিস। আচ্ছা এখন দেখো সমন্বয়ে কি বলা হয়েছে, 3 নাম্বার সমন্বয়টা লক্ষ্য করো। 3 নাম্বার সমন্বয়ে বলা হয়েছে কুড়িনের পরিমাণ 3,000 টাকা উক্ত বছরে, মানে চলতি বছরে। এখানে 5% হারে তোমাদের কি বলা হয়েছে? কুড়িন সঞ্চিতির ব্যবস্থা করতে বলা হয়েছে। তাহলে কুড়িন মানে কি বলা হয়েছিল? খারাপ ঋণ।
কুড়ি অবলম্বন করতে বলা হয়েছে কত টাকা? ৩,০০০ টাকা। তাহলে ধরো তোমার প্রতিষ্ঠানে কি হচ্ছে, তুমি কারোর কাছে বাকিতে পণ্য বিক্রি করেছো, সে হচ্ছে দেনাদার। তাহলে তুমি তার কাছে ৭৩,০০০ টাকা পেতে, তুমি ধরে নিয়েছো এই ৭৩,০০০ টাকার মধ্যে ৩,০০০ টাকা পাবে না, তাহলে কত পাবে? ৭০,০০০ টাকা, তাই তো? নূরজাহান, জি মিস। ৭৩,০০০ টাকা দেনাদার কাছ থেকে পাবো, ধরে নিলাম এই ৭৩,০০০ টাকার মধ্যে ৩,০০০ টাকা খারাপ পেন, এই টাকাটা আমি আর কখনোই পাবো না। তাহলে আমি আশা করছি কত দেনাদারের কাছ থেকে? ৭০,০০০ টাকা পাবো। আমরা রক্ষণশীলতার নীতি অনুযায়ী কি, যখনই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তখনই আমরা সেটা কি করব? হিসাবভুক্ত করব। তাহলে তারপরে কি বলেছে যে বাকি যে অবশিষ্ট টাকা ওইটার উপর দেনাদারের উপর কি করেছে? ৫% কুড়িন সঞ্চিতি। তাহলে দেখো ৭৩,০০০ টাকা থেকে ৩,০০০ টাকা মাইনাস করলে পেলাম হচ্ছে ৭০,০০০ টাকা। এই ৭০,০০০ টাকার উপরও বলা হচ্ছে ৫% কুড়িন সঞ্চিতি ধার্য করো, যে এই টাকাটা পেতেও পারি নাও পেতে পারি। এই জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখে এই টাকাটা কি করতে হবে? আমাদের আলাদা রিজার্ভ করে রাখতে হবে, যে এই টাকাটা আমরা পাবো না। সঞ্চিতি মানেই রিজার্ভ। তো ধরে নিব আমরা ৩,৫০০ টাকা আর পেতেও পারি নাও পেতে পারি, এই জন্য আলাদা করে রাখবো। তাহলে ৭০,০০০ টাকার উপর ৫% হচ্ছে আমাদের ৩,৫০০ টাকা। এই ৭০,০০০ থেকে ৩,৫০০ টাকা মাইনাস করলে পাবো আমরা ৬৬,৫০০ টাকা। বুঝতে পেরেছো? জি মিস। তোমরা একটু ক্যালকুলেটরটা সামনে রাখবে, আমি যখন বলবো সাথে সাথে তোমরাও ক্যালকুলেটর সাহায্যে কাজটা করে দেখবে যা সঠিক কিনা। তারপর দেখো সমাপনী মজুত পণ্য আমাদের সমন্বয়ে দেওয়া আছে, এটি হচ্ছে আমাদের চলতি সম্পদ। সমাপনী মজুত পণ্য মানে কি? অবিক্রিত পণ্য, যে পণ্যটা বিক্রয় হয়নি রয়ে গেছে সেটি হচ্ছে সমাপনী মজুত পণ্য বছর শেষে। তাহলে সমাপনী মজুত পণ্য আমাদের দেওয়া আছে, অর্থাৎ বিক্রিত পণ্য দেওয়া আছে ৬৩,৫০০ টাকা। অগ্রিম ভাড়া দেখো আমাদের রেওয়া মিলে দেওয়া আছে অগ্রিম ভাড়া ১০,০০০ টাকা, পেয়েছো? জি মিস। জি হ্যাঁ, অগ্রিম ভাড়া। আর দেখো সমন্বয়ে ২ নম্বর সমন্বয়টা লক্ষ্য করো। ২ নম্বর সমন্বয়ে কি বলা হয়েছে? অগ্রিম ভাড়ার ৬,০০০ টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তার মানে অগ্রিম তুমি ১০,০০০ টাকা ভাড়া দিয়ে দিয়েছিলে, ৬,০০০ টাকা উত্তীর্ণ মানে হচ্ছে এই বছরে অর্থাৎ চলতি বছরে আমার ৬,০০০ টাকা খরচ হয়েছে, মেয়াদটা উত্তীর্ণ হয়েছে। তার মানে আমার কাছে অগ্রিম ভাড়া বাবদ আরো আমি অতিরিক্ত কত টাকা দিয়ে রেখেছি? আরো ৪,০০০ টাকা। ১০,০০০ টাকা দিয়েছিলাম, চলতি বছরে ৬,০০০ টাকা অগ্রিম ভাড়া থেকে কাটা হয়েছে, অর্থাৎ মেয়াদটা উত্তীর্ণ হয়ে গেছে। তার মানে আমার আরো অতিরিক্ত ৪,০০০ টাকা অগ্রিম ভাড়া রয়ে গেছে, যেটা আমার প্রতিষ্ঠানের জন্য চলতি সম্পদ। বুঝতে পেরেছো? জি মিস। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা চলতি সম্পদ আমাদের প্রশ্নে আর কিছু নেই। আমাদের চলতি সম্পদ এই ৬৬,৫০০, ৬৩,৫০০, ৪,০০০। তাহলে লক্ষ্য করো মোট চলতি সম্পদ আমাদের কত? এই তিনটা যোগ করে পেলাম ১,৩৪,০০০ টাকা। অনেক সময় আমারও ভুল হতে পারে, এই জন্য তোমরা সাথে সাথে ক্যালকুলেটর করে কাজটা করবে। তাহলে আমার স্থায়ী সম্পদ আমরা পেলাম ১,০৫,০০০ টাকা, চলতি সম্পদ পেলাম ১,৩৪,০০০ টাকা। তাহলে মোট সম্পদ কত হলো? ২,৩৯,০০০ টাকা। আসছে যোগফল? আচ্ছা, কারো এখান থেকে একটু সাউন্ড আসছে। হ্যাঁ, ২,৩৯,০০০ টাকা আসছে? নূরজাহান, জি মিস। যোগফল কি ঠিক ২,৩৯,০০০ টাকা আসছে? ১,০৫,০০০, ১,৩৪,০০০ টাকা যোগ করে? জি মিস। আচ্ছা দেখো, এখানে জায়গা স্বল্পতার জন্য আমি পরের স্লাইডে আমরা দায়েরটা দেখিয়েছি, দায় মালিকানা সত্ত্ব
একটু লক্ষ্য করো। দেখো মালিকানা সত্ত্ব ও দায়সমূহ আমাদের প্রশ্নেই দেখো, গয়ের প্রশ্নে দেওয়া আছে মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত 1,06,500 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। একটু খেয়াল করো, যখন প্রশ্নে দেওয়া থাকবে মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত, তখন আমাদের আর মালিকানা সত্ত্বের সমাপনী উদ্বৃত্ত নির্ণয় করতে হবে না। কিন্তু যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে আমাদের সেটা বের করতে হবে। কিভাবে আমরা করব আমি একটু বলছি, তারপর আমি কোশ্চেন করব, একটু মনোযোগ সহকারে শোনো। প্রথমে কি থাকবে, যে প্রারম্ভিক মূলধনটা থাকবে সেই মূলধনের সাথে কি করব, অর্থাৎ রেওয়া মিলে যে মূলধনটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। সেই মূলধনের সাথে যদি মালিক অতিরিক্ত কোনো মূলধন নিয়ে আসে তাহলে সেটা কি হবে, যোগ হবে। দেখো আমাদের মালিকানা সত্ত্বে সমাপনী উদ্বৃত্তের কথা যেটা বলেছিলাম, রেওয়া মিলে যেটা হবে সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনের সাথে যদি কোনো মালিক অতিরিক্ত মূলধন নিয়ে আসে তাহলে সেটা মালিকের মূলধনের পরিমাণ কি হয়ে যাবে, বেড়ে যাবে, তাই না? অতিরিক্ত যদি কিছু নিয়ে আসে মূলধন হিসাবে তাহলে মূলধনের পরিমাণটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে বেড়ে গেলে কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। ঠিক আছে মেয়েরা? জি মিস। একটু রেসপন্স করো। হ্যাঁ, তারপরে যদি মালিক কিছু নিজের প্রয়োজনে কারবার থেকে উত্তোলন করে তাহলে উত্তোলনের মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয়, কমে যায়, আমরা জেনেছি। যখন মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে তখন কি করতে হবে, আমাদের বিয়োগ করতে হবে। তারপর যদি মালিক আয়কর ও মালিকের ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে অর্থ উত্তোলন করছে তাহলে সেক্ষেত্রেও মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে, তখন মাইনাস করতে হবে। এছাড়া যদি কোনো রিজার্ভ করে রাখা হয় মুনাফার একটা অংশ, অর্থাৎ সাধারণ সঞ্চিতি যেটা আমরা পেয়েছি যদি করা হয় তাহলে এটা মুনাফার অংশ। মুনাফার অংশ মানে হচ্ছে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যাবে, কারণ মুনাফার উপর কার দাবি, মালিকের দাবি। এই জন্য মূলধনের পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যাবে, তখন আবার যোগ করতে হবে। এরকম যোগ বিয়োগের কাজ করে আমরা সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করব। তাহলে এখন একটু মহিমা, রোল 11, মহিমা একটু বলো তো মালিকানা সত্ত্বের পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? কিংবা তোমাদের মধ্যে যে কেউ একজন বলো, কে বলতে পারবে, যে বলতে পারবে সেই বলো। মালিকানা সত্ত্বের পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করব? এক কথায় কি মালিকানা সত্ত্বের পরিমাণটা নির্ণয় করব, প্রারম্ভিক মূলধনের সাথে মালিক যদি কোনো অতিরিক্ত মূলধন নিয়ে আসে তখন আমরা মূলধনের সাথে কি করব, যোগ করব, অর্থাৎ মূলধনের পরিমাণ বেড়ে যাবে। পাশাপাশি মালিক যদি কারবার থেকে কিছু উত্তোলন করে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে, তখন আমরা মাইনাস করব। এভাবেই আমরা মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করব। এবং নিট মুনাফা যদি হয় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বেড়ে যাবে, তখন মুনাফাটা যোগ করব। আবার পাশাপাশি যদি নিট ক্ষতি হয় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে, তখন আমরা বিয়োগ করব। এভাবে আমরা সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করব। এখন কেউ বলতে পারবে? জি বলো তো শুনি। মিস, প্রারম্ভিক আমি বলি মালিকানা সত্ত্বের সাথে মিস মালিকের যে অতিরিক্ত মূলধন এটা যোগ হ্যাঁ করব। আর যদি নিট লাভ হয় তাহলে যোগ করব, আর যদি হ্যাঁ নিট ক্ষতি হয় তাহলে বিয়োগ করব। তারপর ওগুলা থেকে মিস যদি উত্তোলন মালিকের হ্যাঁ বলো। হ্যাঁ, পরিমাণ থাকে। আচ্ছা নেট সমস্যা করছে, ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝতে পেরেছো। অর্থাৎ যদি তোমাদের কেউ প্রশ্ন করে কেন যোগ করবে কেন বিয়োগ করবে, তাহলে আমাদের মূল যে থিঙ্কিংটা, যে লজিকটা, সেটা হচ্ছে কোনো লেনদেনের প্রভাবে যদি মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যায় তখন সেটা কি করব, আমরা বিয়োগ করব। এবং মালিকানা সত্ত্বের পরিমাণ যদি বেড়ে যায় তখনই আমরা কি করব, সেটা যোগ করব। এভাবে আমরা সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করব। তাহলে আসো আমাদের প্রশ্নে কি আছে এখন, দায়। আমাদের প্রশ্নে চলতি দায়, চলতি দায় দেখো আমাদের প্রশ্নে পাওনাদার দেওয়া আছে 90,000 টাকা। আমরা 90,000 টাকা লিখলাম, তারপর 15% ব্যাংক জমাতিরিক্ত।
15% ব্যাংক জমা অতিরিক্ত কথার অর্থ হচ্ছে ব্যাংক থেকে যে জমার অতিরিক্ত টাকা আমরা উত্তোলন করেছি সেটার উপর ব্যাংককে 15% সুদ দিতে হবে। এখানে তারিখ উল্লেখ দেওয়া আছে 31/1/2017। যদি অনেক সময় তারিখ উল্লেখ দেওয়া না থাকে তখন আমরা কি ধরবো, পূর্ণ বছরে ধরবো, অর্থাৎ আমাদের হিসাবকাল হচ্ছে 1 বছর, তাহলে আমরা 1 বছরে ধরবো। যেহেতু এখানে তারিখ উল্লেখ করা আছে তাহলে লক্ষ্য করো 31/1/2017, 31/1 মানে হচ্ছে জানুয়ারির একেবারে শেষ দিন। তাহলে জানুয়ারিতে আমরা কোনো সুদ দিব না, যেহেতু জানুয়ারি মাসের শেষ দিনে আমরা এই ব্যাংক জমার অতিরিক্ত টাকা উত্তোলন করেছি। তাহলে আমরা সুদ দিব হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। জুন কেন আসছে, কারণ আমাদের হিসাবকাল 1 বছর, আমাদের এখানে 30শে জুন 2017 তারিখে হিসাবকাল শেষ, তাহলে এই জন্য 5 মাস আসছে। 40,000 টাকার 15% হচ্ছে 6,000 টাকা, 12 মাস দিয়ে ভাগ করব, তাহলে আমরা 1 মাসের টাকা পেয়ে যাব। যেহেতু আমাদের বকেয়া সুদ হচ্ছে 5 মাসের, তখন 5 দিয়ে গুণ করলে আমরা 5 মাসেরটা পেয়ে যাব। 5 মাসেরটা কত আসলো তাহলে? 5 মাসেরটা আসলো আমাদের 2,500 টাকা। এই হচ্ছে 1,32,500 টাকা আমাদের চলতি দায়। তাহলে মালিকানা সত্ত্ব আর দায়গুলো যোগ করব। আমাদের এখানে স্থায়ী কোনো অর্থাৎ দীর্ঘমেয়াদী কোনো দায় নেই, আমাদের দীর্ঘমেয়াদী এখানে কোনো দায় নেই, আমাদের প্রশ্নে শুধু চলতি দায় আছে। যদি দীর্ঘমেয়াদী দায় থাকতো তাহলে সেটাও আসতো, তাহলে আমাদের এখানে শুধুমাত্র চলতি দায়। তাহলে সমাপনী মালিকানা সত্ত্ব যেটা 1,06,500 আমাদের প্রশ্নে দেওয়া আছে, আর আমরা চলতি দায় বের করলাম হচ্ছে 1,32,500। এই মোট মালিকানা সত্ত্ব দায় হলো কত, 2,39,000। তাহলে আমাদের হিসাব সমীকরণটা কি একটু বলো তো কেউ একজন, হিসাব সমীকরণটা কি? শুনতে পাচ্ছ আমার কথা মেয়েরা? কথা শোনা যাচ্ছে? জি মিস। তাহলে আমাদের হিসাব সমীকরণটা কি? A equal to L plus OE না আমাদের হিসাব সমীকরণ, মনে পড়েছে? জি মিস। হ্যাঁ, আমাদের হিসাবকরণ হচ্ছে A equal to L plus OE, অর্থাৎ সম্পদ equal to দায় প্লাস মালিকানা সত্ত্ব। এই যে আমরা আর্থিক অবস্থা বিবরণী করছি, এটা হিসাব সমীকরণেরই প্রতিচ্ছবি। আমরা কি করেছি, হিসাব সমীকরণের দেখো স্থায়ী সম্পদ মোট সম্পদ বের করেছি, এটা হচ্ছে A ইকুয়াল টু দেখো L প্লাস ওই, এটা 1,32,000 হচ্ছে L, আর ওই অর্থাৎ অনার সিকিউরিটি মালিকানা সত্ত্ব হচ্ছে 1,04,500। তাহলে দেখো 2,39,000 দায় মালিকানা সত্ত্ব 2,39,000, ঠিক মোট সম্পদের পরিমাণ হচ্ছে 2,39,000। এতে কি হবে, এতে বুঝতে পারবো আমরা আমাদের অঙ্কটা সঠিকভাবে করেছি। তাহলে উত্তর কি, আর্থিক অবস্থার বিবরণীর যোগফল হচ্ছে 2,39,000 টাকা। মেয়েরা আমি উত্তরটা যে বক্সে লিখছি, তোমরা কিন্তু পরীক্ষার সময় কিংবা ক্লাসে যখন করানো হবে তখন কিন্তু বক্সের ভিতর হবে না, বক্সের বাইরে। উত্তরটা হবে আমাদের ছকের বাইরে। দুঃখিত। তাহলে আর্থিক অবস্থা বিবরণী কিভাবে করতে হবে বুঝতে পেরেছো আজকে ক্লাসে? জি মিস। মোটামুটি নাকি? জি মিস। আসলে হিসাব বিজ্ঞান কিংবা অঙ্ক যাই বলো, প্র্যাকটিস, যত প্র্যাকটিস করবে অর্থাৎ যত চর্চা করবে তত মানে নতুন নতুন সমস্যা বের হবে, জানার কৌতূহল বাড়বে এবং সেখান থেকে সমাধান খুঁজবে, এভাবে আসলে তোমরা বেশ ভালো অঙ্ক জানতে পারবে। এই জন্য আসলে প্র্যাকটিস করতে হবে। এখন যেহেতু স্কুল আমাদের বন্ধ, বাসায় যথেষ্ট সময় পাচ্ছ তোমরা, তোমরা একটু সময়টাকে কাজে লাগাও। ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। তোমরা তোমাদের পাঠ্য বইটা সামনে রেখেছো তো? সবার সামনে আছে? হিসাব বিজ্ঞান বইটা সবার সামনে রেখেছো? আচ্ছা, না থাকলে অসুবিধা নাই, স্লাইডটা দেখো। ইয়ে বলো মাশরুফা,
মাশরুফা শুনতে পাচ্ছ? জি মিস। বলো প্রশ্নটা পড়ো। উপর্যুক্ত তথ্য হতে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। মোট মুনাফা 1,73,000 টাকা ধরে পড়ো 4 নাম্বার বিশদায় কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেনটা পড়ো, পুরোটা উদ্দীপক পড়ো। প্রিয়ন্তী এন্টারপ্রাইজে 2017 সালের 31শে ডিসেম্বর তারিখের রেওমিল ও অন্যান্য তথ্যাদি নিম্নরূপ: মূলধন ক্রেডিট টাকা 1,48,000, বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট টাকা 1,52,000, সমাপনী মজুত পণ্য ডেবিট টাকা 58,000, বিক্রয় ক্রেডিট টাকা 3,25,000, বেতন ও সম্মানী বিনিয়োগ ডেবিট আছে, টাকা ও দেখা বিনিয়োগ যাচ্ছে না, 10% বিনিয়োগ হচ্ছে 1,20,000 টাকা। 20,000 টাকা, বেতন ও সম্মানী ডেবিট টাকা 72,000, প্রশিক্ষণ ভাতা ডেবিট টাকা 18,800, আসবাবপত্র ডেবিট টাকা 1,00,000, প্রাপ্ত বার্তা ডেবিট টাকা 7,200, বিবিধ পাওনাদার 4,000 টাকা। তারপরে অন্যান্য তথ্য 40,000 টাকা। আচ্ছা 40,000। হ্যাঁ, অন্যান্য তথ্য থ্যাংক ইউ, 1। থ্যাংক ইউ। তামান্না বলো, তামান্না বলো সমন্বয়গুলো। চার মাসের বেতন ও সম্মাননীয় বকেয়া রয়েছে। 2. আসবাবপত্রের 10% অপচয় ধরতে হবে। তারপর প্রাপ্য কমিশন 4,000 টাকা হিসাবভুক্ত হয়নি। মিস কোশ্চেন বলবো? হ্যাঁ বলো। ক. উপযুক্ত তথ্য হতে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। মোট মুনাফা 1,73,000 টাকা ধরে বিশদায় বিবরণী প্রস্তুত করো। নিট মুনাফা 60,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী আচ্ছা প্রস্তুত করো। থ্যাংক ইউ। রায়টা বলো, রোল 6। জি মিস। আচ্ছা, উপযুক্ত তথ্য হতে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। বলো তো কিভাবে আমরা মোট মুনাফা নির্ণয় করতে পারি? তোমাদের মধ্যে কেউ বলতে পারবে আমরা কিভাবে মোট মুনাফা নির্ণয় করতে পারি? তোমরা একটু খাতা কলমটা সামনে রাখো, আমি বলছি। মোট মুনাফা আমরা কিভাবে নির্ণয় করব? এক কথায় বলবে, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে মোট মুনাফা নির্ণয় করতে পারবো। অবজেক্টিভ আসতে পারে, তাহলে মোট মুনাফা কিভাবে নির্ণয় করব এখন বলো। নিজ নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, হ্যাঁ তারপরে মুনাফা পাবো। ভেরি গুড। তাহলে দেখো এখানে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। বিক্রয় পেয়েছো 3,25,000 টাকা। প্রশ্নে দেখো বিক্রয় এই দিকে 3,25,000 টাকা আছে, পেয়েছো? আমাদের 4 নাম্বার কোশ্চেনে রেওয়া মিলে ক্রেডিট দিকে বিক্রয় বাবদ 3,25,000 টাকা আছে, পেয়েছো? জি মিস। আচ্ছা, তাহলে 3,25,000 দেখো এখানে আমাদের রেওয়া মিলে বিক্রয় সংক্রান্ত আর কিছু নেই এবং সমন্বয়ে কিছু নেই, তার মানে আমাদের এটাই নিট বিক্রয়। তাহলে নিট বিক্রয় দেখো 3,25,000 টাকা। আমাদের রেওয়া মিলে দেখো বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে ডেবিট দিকে 1,52,000 টাকা, দেখতে পাচ্ছ মেয়েরা? জি। তাহলে আমাদের কি করতে হবে? নিট বিক্রয় 3,25,000 টাকা থেকে বিক্রিত পণ্যের ব্যয় 1,52,000 টাকা মাইনাস করলে আমরা মোট মুনাফা পেয়ে যাব। লক্ষ্য করো, বিক্রয় 3,25,000 টাকা মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আমাদের 1,52,000 টাকা। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে আমরা কি পাবো? 1,73,000 টাকা। মোট মুনাফার পরিমাণ হচ্ছে 1,73,000 টাকা। বুঝতে পেরেছো? জি মিস। হচ্ছে অঙ্কটা?
তোমরা কি সাথে সাথে অঙ্কটা করছো? জি মিস। তোমরা ছকগুলো আগে যদি করে রাখো তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। দেখো আমাদের উপরে কি লিখতে হবে, প্রিয়ন্তী এন্টারপ্রাইজের বিশদ আয় বিবরণী। তোমরা অনেক সময় ব্র্যাকেটে আংশিকও লিখতে পারো। 2017 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। তারপর আসো খ নাম্বার কোশ্চেন। আচ্ছা, খ নম্বর কোশ্চেনে যাওয়ার আগে আমি একটু বলি। দেখো, বিক্রিত পণ্যের ব্যয় 1,52,000 টাকা দেওয়া আছে। যদি প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় সাধারণত দেওয়া থাকে না, এটা আমাদের বের করতে হয়। তাহলে বের করার নিয়মটা কি আমি একটু বলছি, তারপর আমি তোমাদেরকে আবার জিজ্ঞেস করব। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বিয়োগ সমাপনী মজুত পণ্য। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। আমি আবার বলছি, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ বিয়োগ হচ্ছে সমাপনী মজুত পণ্য। তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। কে বলতে পারবে? তোমাদের মধ্যে কে বলতে পারবে? মিস বলবো? বলো। প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। ভেরি গুড, অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে দেখে আমরা এটা দিয়ে কাজ করলাম। যদি না দেওয়া থাকে তাহলে সেটা আমাদের বের করতে হবে। আর একটু বলছি, সময় শেষ হয়ে গেলে তোমরা আবার জয়েন করবে। তারপর দেখো, মোট মুনাফা 1,73,000 টাকা দরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। আমরা তো মোট মুনাফা দেখো এখানে 1,73,000 টাকা আমরা পেয়েছি ক নাম্বার করে। যদি এরকম থাকতো এখানে 1,73,000 না হয়ে এখানে 2 লাখ হলো মোট মুনাফা, আর আমাদের প্রশ্নে বলেছে মোট মুনাফা 1,73,000। সুমাইয়া, শুনতে পাচ্ছ কথা? জি মিস। আচ্ছা, তাহলে দেখো এখানে মোট মুনাফা বলছিলাম যে এখানে দেখো 1,73,000 টাকা ধরে, আর এখানে যদি আমাদের মোট মুনাফা হতো 2 লক্ষ টাকা তাহলেও আমরা এটা দিয়ে করতাম না। আমাদের প্রশ্নে যেটা বলা থাকবে আমরা সেটা দিয়ে অঙ্কটা করব। ক্লিয়ার? জি মিস। এখানে দেখো প্রশ্ন আমাদের মোট মুনাফা 1,73,000 টাকা, আবার আমাদের যে অঙ্কটা করেছি আমরা সেখানে উত্তর হচ্ছে 1,73,000 টাকা। উত্তরটা মিলে গেছে প্রশ্নের সাথে। যদি এরকম হতো উত্তরটা 2 লক্ষ টাকা, কিন্তু আমার প্রশ্নে বলেছে 1,73,000 টাকা ধরে, তাহলে আমরা উত্তর দেখব না। প্রশ্নে যেটা বলা থাকবে আমরা সেটার আলোকে অঙ্কটা করব। তাহলে দেখো আমাদের 1,73,000 টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে বলেছে। এখানে আমাদের বেতন সম্মানী আছে, প্রশিক্ষণ ভাতা দেওয়া আছে, কমিশন প্রাপ্ত বার্তা এগুলো দেওয়া আছে। 4 মাসের বেতন ও সম্মানী কি বলা হয়েছে? বকেয়া বলা হয়েছে। তাহলে একটু লক্ষ্য করো, আমরা ছকটাতে কি লিখবো? প্রিয়ন্তী এন্টারপ্রাইজের বিশদ আয় বিবরণী 2017 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। মোট মুনাফা আমাদের প্রশ্নে দেওয়া আছে। দেখো ব্র্যাকেটে আমরা কি লিখবো? প্রশ্নে প্রদত্ত 1,73,000 টাকা। মাইনাস কি হবে আমাদের? পরিচালন ব্যয়। আমরা এর আগে অঙ্কতে জেনেছি, আমরা যখন বিশদ আয় বিবরণী প্রস্তুত করব তখন আমাদের দুইটা নির্ণয় করতে হয়। একটা হচ্ছে পরিচালন মুনাফা, আরেকটি হচ্ছে নিট মুনাফা। পরিচালন মুনাফা অর্থাৎ পরিচালন ক্ষতি হতে পারে, আবার নিট মুনাফা অথবা নিট ক্ষতি হতে পারে। তাহলে আমরা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় মাইনাস করলে আমরা পরিচালন মুনাফা পাবো।
আমাদের অবজেক্টিভ আসতে পারে। পরিচালন মুনাফা কিভাবে নির্ণয় করব? মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয়। রাইটা বলো তো, মোট পরিচালন মুনাফা বা ক্ষতি আমরা কিভাবে নির্ণয় করব? মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয়। ভেরি গুড। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় যদি বেশি হয় তাহলে আমাদের ক্ষতি হবে, আর মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় যদি কম হয় তাহলে আমাদের মুনাফা হবে। আবার এখন তাহলে বলো তো নিট মুনাফা, তাহলে আমি একটু বলে নিই নিট মুনাফা কিভাবে নির্ণয় করব। পরিচালন মুনাফা থেকে পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করব এবং অন্যান্য ব্যয় বিয়োগ করব, তাহলে আমরা নিট মুনাফা অথবা ক্ষতি পাবো। এবার বলো। আচ্ছা, আমি আবার বলছি, পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ এবং অন্যান্য ব্যয় বিয়োগ, তাহলে আমরা নিট মুনাফা বা ক্ষতি পাবো। এখন বলো। মিস বলবো? হ্যাঁ বলো। মিস পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করব আর অন্যান্য ব্যয় বিয়োগ করব। থ্যাঙ্কস, ভেরি গুড। হ্যাঁ এটাই। তাহলে দেখো আমাদের প্রশ্নে এখন 1,73,000 টাকা দেওয়া আছে মাইনাস পরিচালন ব্যয়। আমাদের প্রশ্নে আছে বেতন সম্মানী 72,000 টাকা। বেতন সম্মানী দেওয়া আছে রেওয়া মিলে 72,000 টাকা। দেখো সমন্বয়ে বলা আছে 4 মাসের বেতন ও সম্মানী বকেয়া রয়েছে। আমরা কি করেছি, আমাদের হিসাবকাল হচ্ছে 1 বছর। হিসাবকাল ধারণা নীতি অনুযায়ী আমাদের হিসাবকাল হচ্ছে 1 বছর। তাহলে রেওয়া মিলে যে 72,000 টাকা দেওয়া আছে তার মানে এটা কয় মাসের? 8 মাসের। যেহেতু 12 মাসে আমাদের 1 বছর এক হিসাবকাল, 4 মাসে যেহেতু বকেয়া মানে এখনো আমরা পরিশোধ করিনি, তার মানে এই 72,000 টাকা আমরা 8 মাসের পরিশোধ করেছি, এখনো 4 মাসের বকেয়া রয়েছে। অনেক সময় প্রশ্নে বকেয়া বেতন সরাসরি দেওয়া থাকে, আবার অনেক সময় দেখো 4 মাসে বলা হয়েছে, তাহলে আমাদের সেটা বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করব? আমরা বের করব, দেখো 72,000 টাকা 8 মাস, 8 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা 1 মাসেরটা পেয়ে যাব। যেহেতু আমাদের 4 মাসের বকেয়া, তখন 4 দিয়ে কি করব? গুণ করব, তাহলে আমরা 4 মাসে পেয়ে যাব বকেয়া। বুঝতে পেরেছো? প্রথম আমরা 1 মাসে বের করব, তাহলে 72,000 টাকা যেহেতু 8 মাসের, তাহলে 8 দিয়ে ভাগ করলে 1 মাসেরটা পেয়ে যাব, তখন 4 মাস দিয়ে কি করব? গুণ করব, তাহলে আমরা বকেয়াটা পেয়ে যাচ্ছি। তাহলে 8 দিয়ে 72,000 ভাগ করলে প্রতি মাসে হচ্ছে 9,000 টাকা। প্রতি মাসে যদি 9,000 হয় তাহলে 4 মাসে হচ্ছে 36,000 টাকা। তাহলে বেতন ও সম্মানী হচ্ছে 72,000 টাকা যোগ বকেয়া হচ্ছে 36,000 টাকা। এই হচ্ছে বেতন ও সম্মানী বাবদ আমার খরচ হচ্ছে এই বছর অর্থাৎ চলতি বছরে 1,08,000 টাকা। বুঝতে পেরেছো? বেতন ও সম্মানী বাবদ খরচ কত? 1,08,000 টাকা। ক্লিয়ার? জি মিস। তারপর দেখো প্রশিক্ষণ ভাতা দেওয়া আছে, আমাদের রেওয়া মিলে প্রশিক্ষণ ভাতা দেওয়া আছে 18,800 টাকা। দেখো আমাদের প্রশ্নে প্রশিক্ষণ ভাতা 18,800 টাকা দেওয়া আছে। তারপর দেখো প্রদত্ত কমিশন। প্রদত্ত কমিশন হচ্ছে, দেখো এখানে কমিশন ডেবিট দিকে প্রশ্নে দেখো দেওয়া আছে 7,200 টাকা, ক্রেডিট দিকে দেওয়া আছে 4,000 টাকা। তার মানে ডেবিট দিকেরটা হচ্ছে আমাদের খরচ অর্থাৎ প্রদত্ত কমিশন, ক্রেডিট দিকে হচ্ছে আমাদের আয় অর্থাৎ প্রাপ্ত কমিশন। তাহলে যেহেতু আমরা খরচটা পরিচালন ব্যয়টা বের করছি, তাহলে প্রদত্ত কমিশন হচ্ছে আমাদের 7,200 টাকা। আশাপত্র প্রশ্নে দেখো আশাপত্র আমাদের দেওয়া আছে প্রশ্নে 1 লক্ষ টাকা, আর দেখো সমন্বয়ে বলা হচ্ছে আশাপত্রে 10% অপচয় ধরতে হবে। তাহলে 1 লাখ টাকার 10% কত হচ্ছে? 10,000 টাকা। আমাদের প্রশ্নে আর কোনো লক্ষ্য করে আর কোনো খরচ নেই, পরিচালন ব্যয় নেই, এই জন্য আমাদের এই কয়টাই পরিচালন ব্যয়। তাহলে আমরা পরিচালন ব্যয় পেলাম বেতন ও সম্মানী 1,08,000 টাকা, প্রশিক্ষণ ভাতা হচ্ছে 18,800 টাকা, প্রদত্ত কমিশন 7,200 টাকা, আসবাবপত্রের উপর অপচয় হচ্ছে 10,000 টাকা। এই মোট হচ্ছে 1,44,000 টাকা। 1,73,000 টাকা থেকে 1,44,000 টাকা মাইনাস করে কত পেলাম? 29,000 টাকা। সবাই এইটুকু বুঝতে পেরেছো?
পরিচালন মুনাফা কিভাবে নির্ণয় করতে হবে এটুকু বুঝতে পেরেছো? সুমাইয়া প্লিজ। তাহলে তারপর দেখো পরিচালন মুনাফা আমরা 29,000 টাকা নিয়ে আসলাম, এটা একটা ঘরেই মিস হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের জায়গা নেই দেখে এই জন্য এখানে লিখছি পরের স্লাইডে। দেখো এখন অন্যান্য আয়, আমাদের কমিশন দেখো, প্রাপ্ত কমিশন আয় 4,000 টাকা। আমাদের সমন্বয় 3 নাম্বার সমন্বয়ে বলা আছে প্রাপ্য কমিশন 4,000 টাকা হিসাবভুক্ত হয়নি। মেয়েরা প্রাপ্ত মানে পেয়েছি, আর প্রাপ্য মানে এখনো পাইনি, অনাদায়ী রয়েছে, এখনো আদায় হয়নি। প্রাপ্য এবং প্রাপ্ত কথাটার পার্থক্য বুঝতে পেরেছো? প্রাপ্ত মানে পেয়েছি, আর প্রাপ্য মানে এখনো পাইনি, অনাদায়ী রয়ে গেছে। তাহলে 4,000 টাকা পেয়েছি আর 4,000 টাকা এখনো পাইনি, তাহলে কমিশন বাবদ আমার টাকা আসলে কত হবে চলতি বছরে? 8,000 টাকা। দেখো প্রাপ্ত কমিশন 4,000 টাকা যোগ প্রাপ্য কমিশন। প্রাপ্য কমিশন এটা কি? অনাদায়ী। 4,000 টাকা 4,000 টাকা 8,000 টাকা। প্রাপ্ত বার্তা, প্রাপ্ত বার্তা দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে ক্রেডিট দিকে 11,000 টাকা, এটা আমার কারবারের জন্য আয়, তাহলে 11,000 টাকা হচ্ছে প্রাপ্ত বার্তা। বিনিয়োগের সুদ, মেয়েরা খেয়াল করো 10% বিনিয়োগ 1,20,000 টাকা। আমাদের কোনো তারিখ দেওয়া নেই, তারিখ দেওয়া না থাকলে আমরা পুরো বছরের সুদ ধরবো, তাহলে 1,20,000 টাকার 10% হচ্ছে 12,000 টাকা। পূর্ণ বছরে আমরা সুদ ধরেছি, অর্থাৎ 1 বছরে। এই হচ্ছে আমাদের অন্যান্য আয়। আমাদের প্রশ্নে কোনো অন্যান্য ব্যয় নেই, এই জন্য আমাদের আর অন্যান্য ব্যয় নেই দেখে আমরা অঙ্কটা কমপ্লিট করব। এখন 8,000, 11,000, 12,000 এই অন্যান্য আয় তিনটা যোগ করে পেলাম 31,000 টাকা। পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করে পেলাম কত? 60,000 টাকা। এটাই হচ্ছে আমাদের নিট মুনাফা। যদি অন্যান্য ব্যয় থাকতো তাহলে সেটা মাইনাস করতাম, যেহেতু নেই প্রশ্নে, তাহলে এটাই আমাদের নিট মুনাফা। তার উত্তর কি পেলাম? আমাদের পরিচালন মুনাফা হচ্ছে 29,000 টাকা, নিট মুনাফা হচ্ছে 60,000 টাকা। এই হচ্ছে আমাদের অঙ্ক। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, গত ক্লাসে বিলম্বিত বিজ্ঞাপন জিজ্ঞেস করেছিল, কে জিজ্ঞেস করেছিল? গত ক্লাসে তোমাদের একজন বিলম্বিত বিজ্ঞাপন জিজ্ঞেস করেছিলে, কিন্তু সময়ের জন্য আর বলতে পারিনি, আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল। আমি এখন বলছি, তোমরা একটু খেয়াল করো। বিজ্ঞাপনটা হচ্ছে খরচ, কারবারের জন্য বিজ্ঞাপন খরচ, কিন্তু যখন 5 বছরের জন্য দেওয়া হবে, ধরো 10,000 টাকা বিজ্ঞাপন 5 বছরের জন্য, তাহলে প্রতি বছরের জন্য বিজ্ঞাপন বাবদ খরচ কত? 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2,000 টাকা, তাই তো? আমার কথা শুনতে পাচ্ছ মেয়েরা? জি মিস। একটু রেসপন্স করবে বাবা, তাই তো যখন বলি তখন বুঝবে। আমাদের বিজ্ঞাপন বাবদ খরচ দেওয়া হয়েছে 10,000 টাকা 5 বছরের জন্য, তাহলে 5 বছরের জন্য যদি 10,000 টাকা দেওয়া হয়, তাহলে প্রতি বছরের জন্য কত করে খরচ হচ্ছে? 2,000 টাকা করে। 5 দিয়ে ভাগ করলেই তো আমরা প্রতি বছরের খরচটা পেয়ে যাচ্ছি, তাই তো? জি মিস। তাহলে 2,000 টাকা হচ্ছে বিজ্ঞাপন, যেহেতু খরচ, 2,000 টাকা হচ্ছে আমাদের চলতি বছরের খরচ। আর অবশিষ্ট যে 4 বছরের জন্য আমরা অতিরিক্ত দিয়ে রেখেছি সেই বিলম্বিত বিজ্ঞাপন, সেটাকে বলা হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন। সেটা কি? মূলধন জাতীয় খরচ। তাহলে বিজ্ঞাপনটা 10,000 টাকা বিজ্ঞাপন খরচের মধ্যে 2,000 টাকা হচ্ছে আমার মুনাফা জাতীয় খরচ, আর বাকি 8,000 টাকা হচ্ছে আমার মূলধন জাতীয় খরচ। এই বিলম্বিত বিজ্ঞাপনটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় খরচ, যেটা পরবর্তী বছরের জন্য দেয়া হয়ে থাকে। আমরা এতক্ষণ আর্থিক অবস্থা বিবরণী করেছিলাম, গত ক্লাসে যেটা বাড়ি কাজ দিয়েছিলাম তোমাদেরকে বোঝানো হয়েছে। তারপর 4 নাম্বার সৃজনশীল কোশ্চেনও আমরা 1 ক আর খ করেছি। গ নাম্বারটা তোমাদের নিট মুনাফা 60,000 টাকা ধরে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা বাড়ি কাজ হিসাবে দেওয়া হলো। তোমরা চেষ্টা করবে, পরবর্তী ক্লাসে আমি আবার এটা আলোচনা করব। তোমরা বাড়ি কাজের খাতাটা সামনে রাখবে, রেখে তারপর মিলাবে, আর যেখানে যেখানে প্রশ্ন থাকবে সেটা নোট ডাউন করে রাখবে, ক্লাসের সময় সেটা বলবে। আর অবশ্যই ক্লাসে যখন বসবে, আমি আবারও বলছি,
স্কুল ড্রেস পরে এবং ভিডিওটা চেষ্টা করবে অন করে রাখার জন্য। আর ক্যালকুলেটর, কাগজ কলম প্রয়োজনীয় সবকিছু নিয়ে বসবে। আর ছকটা করে রাখবে যাতে আমাদের পরবর্তী অঙ্ক করতে, মানে আমি যখন অঙ্কটা বুঝাবো সাথে সাথে যেন তোমরা করতে পারো। এই কাজগুলো করবে। বুঝতেই পারছো আজকে আমরা 4 নাম্বার কোশ্চেন আলোচনা করেছি এবং 10টা বাড়ির কাজ দিয়েছি। তার নেক্সট ক্লাসে অবশ্যই 5 নাম্বার কোশ্চেন আমরা আসবো। তাহলে ওই অনুযায়ী ছকগুলো করে রাখবে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। মিস এসডব্লিউ কোনটা দিয়েছেন? এসডব্লিউ হচ্ছে 4 নম্বরে গ। নিট মুনাফা 60,000 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আর আজকে ক্লাসে কোনো কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন? মেয়েরা শুনতে পাচ্ছ আমার কথা? সুমাইয়া, জি মিস। জি মিস। কার কোনো প্রশ্ন আছে তোমাদের আর? মিস বিবিধ পাওনাদার মানে কি? বিবিধ পাওনাদার হচ্ছে একটা প্রতিষ্ঠান বিভিন্ন ধরো প্রতিষ্ঠানের কাছ থেকে কিংবা ব্যক্তির কাছ থেকে পণ্য ক্রয় করে। ধরো তুমি আমার কাছ থেকে ক্রয় করেছো 5,000 টাকা, তারপর আরেকটা প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয় করেছো 10,000 টাকা, বাকিতে পণ্য ক্রয় করেছো। বাকিতে পণ্য ক্রয় করলেই তো পাওনাদার সৃষ্টি হয়। তাহলে এভাবে প্রতিষ্ঠানে কি অনেক পাওনাদার হয় না? ধরো 10 জনের কাছে তুমি বাকিতে পণ্য ক্রয় করেছো, তাহলে 10 জন মিলে কি হচ্ছে বিবিধ পাওনাদার। আর কারো কোনো বুঝতে পেরেছো বিবিধ পাওনাদারটা? জি মিস। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আমি আবারও বলছি, তোমরা যখন অঙ্ক করবে তখন যে কোনো সমস্যা হলে সুন্দর করে নোট ডাউন করে রাখবে, তাহলে ওই প্রশ্নগুলো পরে ক্লাসে আমাকে জিজ্ঞেস করতে পারবে। ঠিক আছে, কার কোনো প্রশ্ন থাকলে তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি ক্লাসটা শেষ করছি। হ্যাঁ ম্যাম। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।